অ্যালোভেরাও আছে 1 পিস। মাটির জিনিসের মধ্যে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম। আজকের ব্লগে টুকটাক অনেক কিছুই শেয়ার করব, তো সবাই লাস্ট পর্যন্ত দেখে যাবেন। তারপরে শুরুতেই আমার সব মায়ার ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমাকে অনুপ্রেরণা দেন। সবার জন্য মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, সাথে আমাকে আর আমার বাচ্চাদেরকে। আর আমার জামাই সাহেবকে যেন আল্লাহ সুস্থ রাখেন। ওনার কথা না বললে আবার উনি মাইন্ড করে ফেলবেন যে সবার জন্য দোয়া করলাম আর ওনার জন্য করলাম না, তো একটু ফান করলাম। এখন আসি ব্লগে। সকালে নাস্তা করার পরে এখন হচ্ছে বেলকনিতে আসলাম। সামারে আমার এই বেলকনি হচ্ছে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে। তো ভর্তা পাটি যে করেছিলাম, মাটির সব জিনিসপত্র এই বেলকনির মধ্যে রেখেছি। তো রোদে হচ্ছে শুকিয়ে যাবে। মাটির জিনিস দেখা যায় যে না শুকিয়ে রাখলে সাদা কালারের মতো হয়ে যায়। তো এই হচ্ছে ভর্তা পাটির পরের দিনের ভিডিও। এটা আমার কিচেনের এই অবস্থা, প্রত্যেক দাওয়াতের পরে এই অবস্থা থাকে। তো এটাকে এখন হচ্ছে একটু দেখার মতো অবস্থায় আনবো। তো আমি অফ ক্যামেরায় হচ্ছে হালকা ক্লিন করে নিয়েছি। এখন শুধু একটু গুছাবো। পরিষ্কার করার পরে কিচেনটা অনেক সুন্দর লাগে। আর মনে মনে চিন্তা করি যে যদি এভাবেই সবসময় গুছানো থাকতো। সুন্দর জিনিস সুন্দর করে রাখতেও অনেক পরিশ্রম করতে হয়। প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছে এই কিচেনটা পরিষ্কার করতে। তারপরে যে থালা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলা শোকেসে রেখেছি, সেটা আর দেখাইনি। 2 ঘন্টার পরিশ্রমের ফসল 2 মিনিটে দেখিয়ে দিলাম। বাসায় কিছু ফ্রুট ছিল, খাওয়া হচ্ছে না। আর এমনিতেই ফ্রুট খেতে আমার ভালো লাগে না। দেখা যায় যে ডেজার্ট অথবা ফালুদার মধ্যে দিলে খাওয়া হয়। তো সেই ফ্রুট, রমজানের কিছু খাজুরও ছিল ফ্রিজে, সেই সব কিছুই মিক্স করে হচ্ছে ফালুদা বানিয়ে নিয়েছি। আজ হচ্ছে আমার এই রুমটা ডেকোরেশন করব। তো ডেকোরেশনের আগে কীরকম কী অবস্থায় ছিল সেটা আপনাদেরকে দেখায়, তাহলে ডেকোরেশনের পরে কীরকম লাগছে সেই পার্থক্যটা বুঝতে পারবে। এই রুমের এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে এই যে ঈদ গেল বা তো দাওয়াত অনুষ্ঠান, আমি এই রুমটা গুছানোর সময় পাইনি, রেখে দিয়েছিলাম যে একেবারেই ডেকোরেশন করে নিব। তা ডেকোরেশনের জন্য কিছু জিনিসও কিনেছি। তো এগুলো হচ্ছে আমি ফিটিং করতে পারি না। আর ওয়েট করছিলাম হাজব্যান্ডের জন্য। তো ওনার যেহেতু ছুটি আছে, তো ওনাকে আমি রিকোয়েস্ট করলাম এগুলো ফিটিং করে দেওয়ার জন্যে। তবে এই যে হোয়াইট কালারের এটা সেলফ হচ্ছে এই ওয়ালে লাগানোর জন্য, এটা ছোট আমি অর্ডার করে ফেলেছি। আর একটু বড় হলে ভালো হতো। উনি এগুলা ফিটিং করছেন। আরও একটা এই সেলফ অর্ডার করেছি, সেটা হচ্ছে আমার এই ওভেন টোভেন এগুলা রাখার জন্যে। তো ফিটিং করার পরে হচ্ছে দেখাবো। আর উনি বাহির থেকে কিছু বাজার করে এনেছেন। তো আমি ভাবলাম যে প্রথমে আমি রান্না করে নিই, আর ওনারা ফিটিং করলেন। ফিটিং করার পরে আমি গিয়ে ডেকোরেশন করলাম, মানে 2 দিকেই কাজ হয়ে গেল। আজ রান্না করছি সিমের বিচি দিয়ে এই দেশি মাছ। আর এখানে হচ্ছে বেশি করে টমেটো আর পেঁয়াজ দিয়ে চিংড়ি বোনা করব। ও মাছের মধ্যে একটা চিংড়ি আছে, হালকা মশলা পেঁয়াজ দিয়ে ফ্রাই করিলাম। রান্নার ঝামেলা শেষ করে আসলাম। এখন শান্তিমতো আমার এই রুমটা ডেকোরেশন করব। আমার এই ড্রেসিং টেবিলটা প্রথমে এই সাইডে রেখেছিলাম। পরে চিন্তা করে দেখলাম যে সামারে এখানে একটা বেডও ঢুকাবো আমরিনের জন্যে। তো এক সাইডে রাখলে মাঝখানে বেড রাখলাম, আর এক সাইডে হচ্ছে ওয়াইডও থাকলো, দেখতে ভালো লাগবে। তো এই সাইডে হচ্ছে আমি রেখেছি। আর এই সাইডে রাখার পরে অনেক সুন্দরও লাগছিল।
মালপত্র ব্যালেন্স করে অথবা চোখে যে একটা সৌন্দর্য আছে সেভাবে না রাখলে আবার দেখতেও ভালো লাগে না। একপাশে রেখেছি ড্রেসিং টেবিল, মানে আমার সাজার যে জিনিসপত্র এখানেই রাখি। আর আমার এত পারফিউম হয়েছে এইটার মধ্যে জায়গা হচ্ছে না, সেই কারণে এই ২ তলা সেলফটা কিনেছি পারফিউমের জন্যে। তো সবগুলাই হয়ে গিয়েছে এই সেলফে। ২ তলা সেলফটা দেখতে অনেক সুন্দর লাগছিল, আনকমন একটা লুক দিচ্ছিল। পারফিউম আমি ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে এই যে জিনিসপত্র আছে এই রুমে সবগুলা ক্লিন করে নিই। এই লাইটগুলা কিনেছি এই সেলফে লাগানোর জন্যে, কিন্তু সেলফটা হচ্ছে ছোট হয়ে গেছে। আর লাইটের মধ্যে হচ্ছে এক্সট্রা করে ব্যাটারি লাগাতে হয়। তো আমার কাছে শুধু এই ৩ টা ব্যাটারি ছিল। তো একটা লাগিয়েছি। আর পরে হচ্ছে ব্যাটারি কিনলে আরও বাকিগুলা লাগাবো। তবে ছোট হওয়ার কারণে মনে হচ্ছে যে লাইটগুলো বড় হয়ে গেছে সেলফের থেকে। যেহেতু সেলফটা ছোট, তো ছোট, ছোট জিনিস রেখেছি। বেশি বড় জিনিস তো আর রাখা যাবে না। এই সাইডটা ক্লিন করে মোটামুটি ডেকোরেশন হয়ে গেছে। আর একটা চুড়ির আলনাও রাখলাম ড্রেসিং টেবিলের উপরে, দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর এই তো নতুন একটা ঝাড়ু বের করেছি। আগেরটা একটু পুরাতন হয়ে গেছে। ২ বছর ধরে ইউজ করছি ২০২৪ সাল থেকে। আর এখন ২০২৬ সাল। অনেক বছর হয়ে গেছে, তারপরেও ভাঙেনি। তো ভাবলাম যে যেহেতু ভিডিও করি, নতুন একটা বের করি, দেখতে সুন্দর লাগবে। আর এই জামাগুলো আমার ফুফু নিজের হাতে বানিয়ে দিয়েছেন। ২০২৪ যে বাংলাদেশে গিয়েছিলাম, ৪ টা এনেছিলাম। তো একটা ইউজ করছি আর ৩ টা হচ্ছে ছিল, আমি যত্ন করে রেখে দিয়েছি। আজ একটা বের করলাম। এই রুমের জন্য বড় একটা গালিচা কিনেছি। একটু পাতলা দেখে কিনেছি যাতে ময়লা হলে ধুতে পারি। আমার ড্রয়িং রুমটা হচ্ছে অতিরিক্ত বড়, তারপরে অনেক হেভি ছিল। এটা ধোয়া যায় না। তো এটা হচ্ছে ওয়াশেবল। হাত দিয়ে ধুতে পারবো, একেবারেই পাতলা। অনেকদিন ধরে এই রুমটা ডেকোরেশন করব করে আর করা হচ্ছিল না। ডেকোরেশন করতে অনেক জিনিস লাগে। দেখা যায় যে কিনতে হয় অথবা সময়ও দিতে হয়। তো আজ হচ্ছে আপাতত একটা ডেকোরেশন করেছি। এই রুমের জন্য আরও অনেক কিছু অনলাইনে অর্ডার করেছি, সেগুলো আর আসেনি। পরে আসলে আবার এগুলা ফিটিং করব। আরও একটা কথা শেয়ার করি, এই রুমে হচ্ছে এই ৩ টা জিনিসই, এই ২ টা ওয়ারড্রোব আর এই আমার ড্রেসিং টেবিল। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমার সংসার লাইফের এই ৩ টা জিনিসই হচ্ছে ১ম কিনেছি। আমার সংসার জীবনের ১ম জিনিস এগুলা। ১ম স্পেন আসার পরে হচ্ছে বাসায় কিছুই ছিল না। ২ টা বাসন ছিল আর ২ টা কাপ ছিল। আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শূন্য থেকে আমি আমার এই সংসারটা একেবারে বলতে গেলে পূর্ণ করে নিয়েছি। কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ। ১ম এ বাংলাদেশ থেকে এসে যে গড়ে উঠেছিলাম, সেখানে হচ্ছে ওয়াল ওয়াইডও ছিল। মানে বাসার এই ওয়ালের সাথেই ফিটিং করা ওয়াইডও ছিল। এক্সট্রা করে আর কিছু কিনতে হয়নি বা ছিলও না। সেই বাসায় মাত্র ৪ মাসের মতো ছিলাম। কারণ আমাদের এখানে নিয়ম হচ্ছে বাসা ৫ বছরের একটা কন্ট্রাক্ট থাকে। তো আমি আসা এই ৩ মাসের মধ্যে হচ্ছে সেই কন্ট্রাক্ট, মানে ৫ বছর হয়ে গেছে। তো চাইলে আমরা আরও ৫ বছরের কন্ট্রাক্ট করতে পারতাম। কিন্তু সেই বাসার অনেক বেশি দাম ছিল। ১ মাসের ভাড়াই ছিল €১২০০, ২ বেডরুমের। মানে এক্সপেনসিভ এই বাসা ছিল, লিফট সহ। অনেক হাই লেভেলের সিকিউরিটি ছিল। তো আমি ওনাকে বললাম যে যেহেতু আমরা এক্সট্রা মানুষ নিয়ে থাকবো না, আমরাই থাকবো। তো ১ মাসও €১২০০, বাংলাদেশে প্রায় ১,২০,০০০-৩০,০০০ টাকা। এত দাম দিয়ে থাকাটা আমার কাছে মনে হয় যে একটু বেশি। তো ওনাকে বললাম যে আর কন্ট্যাক্ট করার দরকার নেই। আমরা একটু কম দামের মধ্যে বাসা দেখি। ১ রুম অথবা ২ রুমের মধ্যেই তো একটু কমের মধ্যে যে ৯০০ বা ৮০০ এরকম হলে ভালো হয়। তারপরে আমরা ভাড়া বাসা দেখা শুরু করি। তারপরে ২ টা বা ৩ টার মতো বাসা দেখেছিলাম। আর যে বাসাতে ছিলাম সেই বাসাও এই বাসার পাশেই, এই মেইন সিটিতে। তো তারপরে হচ্ছে ২-৩ টা বাসা দেখার পরেই একটা বাসার চয়েস হয়, সেটার এই ভাড়া ছিল €৭০০। সেই বাসাটা লিফট সহ, তারপরে ৫০ মিটারের ঘর। আমার একেবারে লাস্টের দিকের ভিডিওতে গেলে দেখতে পারবে সেই বাসাটা। অনেক ব্লগের মধ্যে ভিডিও করা আছে। সেই বাসাটাও কিন্তু অনেক ভালো ছিল, লিফট সহ। তারপরে একতলায় ছিল। তো যেই দেখেছেন এই দাম অনুযায়ী বলেন যে আমরা অনেক লাকি। অনেক কম ভাড়ায় বাসাটা পেয়ে গিয়েছিলাম।
তো 1 বছরের মতো ছিলাম। তারপরে মালিক বলল যে ও বাসাটা বিক্রি করে দিবে। তখন আমি হাসব্যান্ডকে বললাম যে, "আর ভাড়া বাসা না থেকে আমরা দেখি না একটা ছোট-মোটো যদি বাসা কিনতে পারি তাহলে আর এই চেঞ্জ করার ঝামেলা থাকলো না।" তখন থেকে হচ্ছে বাসা দেখা শুরু করি। আসলে এটা উছিলা, এই বাসাটা এখনো আছে, মালিক বিক্রি করে দেয়নি। আসলে সবকিছুরই একটা ইল্লা উছিল্লা মানুষ বলে না? তো এই বাসাটা বর্তমানে যে বাসায় আছি মানে এই বাসাটা আসলে এটা আমাদের ভাগ্যে আল্লাহ রেখেছেন। এই উছিল্লা করেই আমরা কিনবো। ১ম এ ১ বছর দেখার পরে হচ্ছে আমাদের দামে হয় না অথবা মন মতো হয় না। আমাদের একটা বাজেট ছিল ২ কোটি টাকার ভিতরে হতে হবে ঘর। এর উপরে হলে আর পারবো না। কারণ রেস্টোরি করতেও আরও ৪০-৫০ হাজার ইউরোর মতো লাগে। তারপরে ঘরের কাজ-টাজ এগুলো মিলিয়ে প্রায় ৩ সাড়ে ৩ এর উপরে এই খরচ হয়ে যায়। তো ২ এর মধ্যে থাকলে দেখা যায় যে এই ম্যানেজ করা যায়। আর আমরা চাইছিলাম না যে কারো কাছ থেকে ধার নিয়ে বা হাত পেতে ঘর কিনতে। কারণ ঘর হচ্ছে এটা সারা জীবনের জন্য। তো দেখা যায় যে মানুষের কাছ থেকে যদি ঋণ নিই বা ধার নিই তাহলে ভবিষ্যতে ওনারা খোঁটা দিবেন যে আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি ঘর কিনেছো। তো এই জিনিসটা চাচ্ছিলাম না। তো আমি ওনাকে বললাম যে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমাদের বাজেট অনুযায়ী ঘরটা যদি ১ রুমেরও হয় তারপরেও আমার কোনো সমস্যা নেই। কারণ গর্ব করে বলতে পারবো যে আমাদের টাকা দিয়ে কিনেছি। তারপরে একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, নিয়ত পরিষ্কার থাকলে তুমি যদি সৎ থাকো দেখবে যে তুমি যেটা চাও সেটা যদি সাধ্যের বাহিরও হয় তারপরেও আল্লাহ এটা ম্যানেজ করে দেন। তো ১ বছর খোঁজাখুঁজি করার পরে এই ঘরটা আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এত সুন্দর একটা ঘর দিয়েছেন এত কম দামে। মানে যারাই দেখেন অনেক প্রশংসা করেন যে এত কম দামে এই ঘর আমরা কিভাবে পেলাম। আমরিনের আব্বু সবসময় বলেন আমি অনেক লাকি, মানে যেটাতেই উনি হাত দেন বা যেটাই কিনেন আমরা অনেক কম দামে পেয়ে যাই। উনি যে আমার প্রশংসা করেন এত ভালো লাগে, আমাকে যে বলেন আমি অনেক লক্ষ্মী। মানে আমার আম্মাও সেম কথাটা বলতেন আমি অনেক লক্ষ্মী। হাসব্যান্ডের কাছ থেকে প্রশংসা শুনতে আমরা কম বেশি সব মেয়েরাই হচ্ছে অনেক পছন্দ করি, ভালো লাগে। মনে হয় যে একটা স্পেশাল ফিল হয় যে হাসব্যান্ড প্রশংসা করলে। তো আলহামদুলিল্লাহ এই ঘরটা হওয়ার পরে তো ২৮ তারিখ হচ্ছে সাইন করেছিলাম এই ঘরটা। তো ৩০ তারিখ হচ্ছে আবার বাংলাদেশে গিয়েছিলাম আমার ননদের বিয়েতে। আর যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ঘর কিনেছি এত টাকা খরচ হয়েছে। তো বাংলাদেশে গিয়েছি শুধু ননদের বিয়েতে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া, কারণ মানুষ একটা জিনিসই কুলিয়ে উঠতে পারে না, আমরা একসাথে ২টা জিনিসই হচ্ছে ম্যানেজ করেছি। আর বাংলাদেশে গেলে অনেক টাকা খরচ হয়। তবে একটা জিনিস ভালো হয়েছে, ঘর কেনার পরে যে বাংলাদেশে গিয়েছি তো ঘরের জন্য অনেক মাল কিনে এনেছি বাংলাদেশ থেকে। তো এই হলো আমার ঘরের ছোটো-মোটো কাহিনী। তো ১ম বাসা চেঞ্জ করার পরে যখন ২য় বাসায় ছিলাম, মানে এসেছি, সেই বাসায় আবার কোনো ওয়াল ওয়াইডো বা কোনো কিছুই ছিল না। এক্সট্রা করে মাল কিনতে হয়েছিল। তখন ইকাতে গিয়ে এই ২ টা ওয়াইডো আর হাসব্যান্ডকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমার সাজুগুজু করার জন্য আমার এই ড্রেসিং টেবিলটা কিনে দাও। তো ওই ৩ টা মাল হচ্ছে একসাথেই একদিনেই কিনেছিলাম। তখন হচ্ছে প্রেগনেন্ট ছিলাম, আমরিন বেগম ছিলেন। তো ঘরটা ডেকোরেশন করে বাহিরে আসলাম কিছু বাজার করার জন্যে। আর এক কথা থেকে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগে আসলে এই সুন্দর বা খুশির মোমেন্টগুলা শেয়ার করতে। এসেছি ছেলের নেপি কেনার জন্যে, সঙ্গে আরও অনেক কিছু কিনেছি। তো এই সাইডে হচ্ছে অনেকদিন পরে আসলাম কাতালোনিয়াতে। তো যেহেতু এসেছি ভাবলাম যে শপের মধ্যে একটু ঘোরাঘুরি করে যাই। আর এই শপে ঢুকতে আমার এত ভয় লাগে, মানে যেদিনই ঢুকি একটা না একটা কিছু আমার চয়েস হয়ে যায়। আমার মনে হয় না কোনোদিন আমি খালি হাতে এই শপ থেকে বের হইছি। আর সবকিছু এত সুন্দর, যেটাই দেখি চয়েস হয়ে যায়। আর ইদানিং সব শপে দেখলাম যে এরকম বড় বড় প্যান্ট, এখন মনে হয় এই প্যান্টগুলা ট্রেন্ডে আছে। এই শপে ঢোকার আগে মনে মনে ঠিক করেছি যে কিছুই কিনবো না, যতই যা কিছুই চয়েস হোক না কেন। কিন্তু ঢোকার পরে হচ্ছে আমার একটা স্কার্ট আর ব্লেজার এই পছন্দ হয়ে গেছে। কিন্তু এটা মানে যেটা আমার পছন্দ হয় না কিনে বাসায় আসলে আমার শান্তি নেই। মনের মধ্যে শুধু কুতকুত করে যে কেন কিনলাম না এত সুন্দর। তো কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ, যেটা চয়েস হয় যেটা ভালো লাগে কিনতে পারছি, আল্লাহর দরবারে শুকরিয়া।
প্রাইমার্কের সামার কালেকশন সুন্দর আছে, বাট দাম থাকে বেশি। 7 ইউরো একটা প্লেট। বলটা তো সুন্দর। 16 ইউরো 22 কাঠ। একটা গ্লাস 8 ইউরো 10 ইউরো। বাথরুমের ওগুলো চেঞ্জ করতে হবে। বাক্কা কালেকশন আছে। সুন্দর আছে আরো। প্রাইমার্ক থেকে কিছু কিনে নিয়ে এত লম্বা লাইন ছিল, তো কয়েকটা সামার টি শার্ট পছন্দ হয়েছিল, তো লম্বা লাইন দেখে হচ্ছে রেখে এসেছি। নেক্সটে কোনো দিন গিয়ে কিনবো, হাতে সময় নেই। তো এখন হচ্ছে আমরিন ক্রেপস খাবে, ওকে নিয়ে শপে ঢুকলাম, আর আমিও ক্রেপস কফি খেলাম। এই কুটটা কেনার কারণ হচ্ছে বর্তমানে আমাদের যে ওয়েদার হচ্ছে শীতের লাস্টে দেখা যায় যে বাহিরে হালকা বাতাস থাকে বা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো এরকম ব্লেজার পরলে ঠান্ডা লাগে না আর আনকমন একটা লুক দেয়। অনেকদিন পরে হাজব্যান্ডের রিকোয়েস্টে মিষ্টি বানিয়েছি। আজকে মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। তো সব মিলিয়ে আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।